সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমেরিকাতে সবাই আমেরিকার দিকে চোখ সবার, কারণ বাংলাদেশের জন্য নানা আলোচনার কেন্দ্রবিন্দু এখন আমেরিকা। বাংলাদেশের মানুষ আমেরিকায় কি ঘটছে জানতে চান। ইউনুস আমেরিকায় আছেন জাতিসংঘ অধিবেশনে। কালকে তার সফরসঙ্গীদের উপর ডিম মারা হয়েছে। আর কি কি চলছে এগুলা নিয়ে আমরা খোঁজ রাখছি, আপনারাও আমাদের সঙ্গে আছেন। আমরা ওয়াশিংটন থেকে আমাদের প্রিয় আলোচক আরিফা রহমান রুমা, তিনি আমাদের গেস্ট। রুমা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ বাড়ি ভাই, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আরম্ভটা কেমন দেখলেন? সরি, আরম্ভটা আচ্ছা শুরুটা, হ্যাঁ শুরুটা আপনাদের মতো আমিও আসলে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি। এরকমটাই হবার কথা ছিল। আপনাকে আমি আগেই বলেছি যে এত ঘৃণা, এত ক্ষোভ নিয়ে মানুষ অপেক্ষা করছে, এবং সেটা তারই বহিঃপ্রকাশ। এবং একটি বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, যে ওখানে একজন মেয়ে ছিল, জারা তাসনিম, তাসনিম জারা। তো আপনার একটা ভয়েস নিশ্চয়ই শুনেছেন যে আফারে কিছু কইস না। এই যে নারীর প্রতি সম্মান দেওয়ার প্রবণতা, বা এই যে প্র্যাকটিস, এটা আসলে আমি জানি না যে এদের রাজনৈতিক পরিচয়টা কি। কিন্তু আমার মনে হয়েছে এরা বঙ্গবন্ধুর সৈনিক না হয়ে যায় না। মানে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি না হলে আমরা বিগত ১ বছর এবং তার একটু বেশি সময় ধরে বাংলাদেশের যে ন্যক্কারজনক পরিস্থিতি দেখেছি, নারীর প্রতি হামলা, সহিংসতা, মানে ধর্ষণ, গণধর্ষণ, শুধুমাত্র গত ৮ মাসে এক গাইবান্ধা জেলায় ধর্ষণ হয়েছে বা ধর্ষিত হয়েছেন ১২০ জন নারী। আর এর বাইরে আমরা বিভিন্ন সময় চুলের মুঠি ধরে মারছে, বহু পুরুষ ধরে একজন নারীকে মারছে, এরকম নানাবিধ আসলে আমরা আমাদের কাছে ভিডিও ফুটেজ এখনো আছে। তো সেইখানে, এবং তাদের যারা হোতা, তাদের যারা আসলে নেতা, এই যারা বলেন, আক্তার বলেন, এই মব সন্ত্রাসের জনক জননী তো এরা। তাদেরকে কিন্তু হাতের কাছে পেয়েও উনাকে আসলে কিছুই করা হয়নি। আমরা সেই ৫ই আগস্টে গণভবনে নারীর অন্তর্বাস নিয়ে মিছিল, ভিডিও, অডিও এবং ছবি, সেগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। তো সেই জায়গা থেকে আমি বলব যে ভীষণ সহনশীলতার পরিচয় দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এবং বঙ্গবন্ধু প্রেমীরা, ভীষণ রকমের। এটা আসলে প্রত্যাশার বাইরে। আমাদের মনে হচ্ছিল, আশঙ্কা করছিলাম যে মানুষের এত ক্ষোভ, এত ঘৃণা হয়তো কোনো অপ্রীতিকর অবস্থা ঘটে গেলেও যেতে পারে। তো সেরকম আমরা কিছু দেখিনি। ডিম ছুঁড়ে মারাটা খুবই মামুলি একটা বিষয়। এটা কিছুই না। এবং এখানকার আইন যদি আপনি দেখেন, তো সেই আইনেও, এবং ডিমটা যেহেতু পেছনে মারা হয়েছে এবং শুধুমাত্র জামা নষ্ট হয়েছে, সো শাস্তিও খুবই সামান্য। একেবারেই, মানে এটা বলার মতো না। আর তারপরে তাসলিম জারার যে কি শাস্তি? ডিম হচ্ছে যে কাপড়টা ধোয়ার টাকা দিতে হবে। যে ডিমকে আপনারা মেরেছেন, যে কাপড়টা নষ্ট হয়েছে ওটা। আর সর্বোচ্চ খুব বেশি হলে সেটা হয় যে ১৫ দিনের সর্বোচ্চ শাস্তি হয়, জেল হয়। তো এক্ষেত্রে সেটা হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আর যারা এসেছেন, আরেকটা অপপ্রচার কিন্তু চলছে বাড়ি ভাই। আমি আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এরা হচ্ছে ইউএন গেস্ট। যার ফলে এদের উপরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা ফেডারেল গভর্নমেন্টের আওতায় আসবে। একদমই না, এরা কেউই ইউএন এর গেস্ট না। এরা B1, B2 ভিসাতে উনারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন। উনারা বাংলাদেশের অতিথি, এবং B1 ভিসাটা কি আমেরিকায়? টুরিস্টদের জন্য আসলে যেটা। টুরিস্টদের জন্য। আর যারা ইউএন এর গেস্ট থাকেন বা এরকম, তারা আসবেন G1 ভিসায়। তো ওনারা এসেছেন B1, B2, এটা আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। তো যার ফলে ওনাদের উপরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, এবং এটা একেবারেই নিউ ইয়র্ক স্টেটের যে ল, সেই অনুযায়ী আমি সেটা বললাম। আসলে আমি তো আইনজীবী না, আমি আইনের লোক না। বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি নিজে একটু পড়াশোনা করে, একটু জিজ্ঞেস করে যে ঘটনাটা কি আসলে। তখন দেখলাম যে না, বিরোধী পক্ষ বা জঙ্গিবাদের পক্ষে যারা, তারা এটাকে মানে ভবিষ্যতে তাদের এই জঙ্গিবাদের যে বিস্তার, সেটা ঘটানোর জন্য যেন তারা কোনো বাধা-বিঘ্ন না ঘটে, সেই কারণে এই ধরনের অপপ্রচার করছে।
ডিমের সাথে জড়িত যারা, আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদের একজন আমাকে বললেন যে ডিমটা হচ্ছে বাংলাদেশে তার খুব ঘনিষ্ঠ একজন পরিবারের সদস্য, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যে আদালতে যে আদালতটাকে নিরাপদ একটা জায়গা সবাই মনে করেন, আদালতে হাজিরার সময় তাকে ডিম মেরে, ডিম মারা হয়েছে, শুধু ডিম মারা না, হাতেও মারা হয়েছে, কিলঘুষি মারা হয়েছে। তার ওই মনে করলে এটা পাল্টে যদি নেওয়া যায়, সে একটা ডিম নিয়ে গেছিল বললো সে আর কি। আর আপনি যে কথাটা বললেন ওই মানে আইনটা, কাপড়টা ধোয়ার টাকা দিতে হবে, একজনকে আটক করা হয়েছে আমরা জানি, প্রচার করা হয়েছে ডিমের ঘটনার সাথে নাকি ইয়ে করে, কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম পুলিশের কাছে একজন অভিযোগ করেছে, ডিমের ঘটনা বলে নাই, ডিমের ঘটনা পুলিশ আসবে না এখানে, ছুরি দেখিয়েছে তাকে লিখিত ভাবে বলা হয়েছে পুলিশকে যে ওই লোকটা তাকে ছুরি দেখিয়েছে এবং তার হাতে আর্মস আছে, তার সাথে আর্মস আছে। পুলিশ খুব এই ধরনের কথা শুনলে তো দ্রুতই আসে, পুলিশ দ্রুতই এসেছে এবং আসার পরে দেখো তার সাথে কোনো আর্মস নাই, তার সাথে কোনো আর্মস নাই, ছুরিও নেই, কোনো আর্মসও নাই। পুলিশ নিয়ে যাওয়ার পরে এখন এই ঘটনা মানে যেহেতু পুলিশ প্রাথমিক কনভিন্স যেটা এটা একটা অসত্য অভিযোগ, তার হাতে ছুরিও ছিল না বা আর্মসও ছিল না, এখন কিন্তু মিথ্যা অভিযোগের কঠিন পাল্টা মামলা হয়, কিন্তু এখন অন্য মামলা হচ্ছে যা শুনলাম। হ্যাঁ, এটা তো হওয়া উচিত। এবং আমরা মিজানের একটা ফেসবুক পোস্ট দেখেছি ৯ ঘন্টা আগে, আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী, জয় বাংলা। হ্যাঁ, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখেছি এটা, এবং এই যে ব্যাপারটা এইটা যারা জানেন না, যেমন অস্ট্রেলিয়াতে বলি, অস্ট্রেলিয়াতে কারাগারে একদম তার মোবাইল ফোন রাখতে পারে, সাথে তার মোবাইল ফোন থাকে তার, এবং প্লাস তাকে সপ্তাহে একটা হাত খরচ দেয়া হয়। হ্যাঁ, এটা ভালো একটা ডলার কিন্তু। হ্যাঁ, এই হাত খরচটা দেয়া হয় অস্ট্রেলিয়াতে আর কি। জেলখানা খুব কস্টলি কিন্তু। হ্যাঁ, শুধু জেলখানায় নিতেও চায় না, রাখতেও চায় না, খুব কঠিন মানুষ হলে জেলখানায় রাখতে। তো পুলিশ কি করে, যেটা পুলিশ স্টেশন থেকেই জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে বলে অমুক দিন কোর্টে আসবে। হ্যাঁ, আমি যতটা শুনেছি নিউ ইয়র্কে মিজানের ক্ষেত্র তাই হচ্ছে, তাকে ছেড়ে দিয়ে বলা হবে অমুক দিন কোর্টে আসবে, কারণ পুলিশের মধ্যে কনভিন্স, তার বিরুদ্ধে যে অভিযোগটা বলা হয়েছে লিখিত ভাবে, তার হাতে ছুরি, তার মজার একটা ঘটনা আমরা ফুটেজ একটু দেখেছি, মিজানকে যখন ইয়ে করে তা মিষ্টি খাচ্ছিল এখানে সবাই, তারা সেলিব্রেট করছিল, কিন্তু সেলিব্রেট করছিল, তখন সেলিব্রেট করছিল ওইটা দেখে খবর দেওয়া হয়েছে যে এটাকে অন্যভাবে বলে আটক করতে হবে। আমি বাড়ি ভাই, আপনি বিএনপির চরিত্র এবং তাদের ভূমিকাটা একটু দেখেন। এখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ফার্স্টে ছিলেন, প্রথম দিকে ছিলেন। তিনি যখন এগিয়ে এসেছিলেন আমরা দেখলাম যে বরং ওখানে যারা উপস্থিত ছিলেন অনেকে তাকে সালামও দিয়েছেন, ওনাকে কিন্তু কেউ একটা বাজে মন্তব্য বা তাকে বাধা হয়ে, কারণ ওখানে বিএনপির কোন নেতাকর্মী কেউ ছিল না, ওনাকে রিসিভ করতে কেউ ওনাকে হাসি মুখে যেতে দেখে ভিতর ছিলেন না, না, ওনাকে ওনার সাথে সবাই মানে নাইস বিহেভ করেছেন এবং ওনার প্রতি আসলে ক্ষুব্ধ ছিল না দেশে, মানে এরা যারা ছিলেন, তো তারা ক্ষুব্ধ যাদের প্রতি, তো সেখানে অথচ বিএনপি কেন মিষ্টি খাচ্ছে, বা বিএনপির নেতাকর্মীরা যে আসলে মিজানের বিরুদ্ধে যে কেস করেছে, আমি যতটুকু শুনলাম এটা বিএনপির কোন এক অঙ্গ সংগঠনের কেউ, তার একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ। আক্তার আর একটা কাজ করেছে, আক্তার লটা জানে না, টুরিস্ট ভিসায় গিয়ে কেউ এইভাবে ইয়া করতে পারে না, সে স্লোগান দিচ্ছিল হোটেলের সামনে, কোন টুরিস্ট গিয়ে একটা দেশে গিয়ে স্লোগান দিতে পারে না। হ্যাঁ, হলের ভিতরে যদি হয় কোন প্রোগ্রাম হয় বুকে দিতে পারে, মানে না, স্লোগানটা কেন দিয়েছে? ডিম খাওয়ার জন্য খুশি, মানে ডিম খাওয়ার জন্য খুবই খুশি। ওইখানে বলা হচ্ছিল আমরা গুলি ফেস করে অভ্যস্ত, আমরা ডিমে ভয় পাই না, এটা বলা হচ্ছে। ব্যাখ্যা আমি দেই বাড়ি ভাই,
তারপরে বলা হচ্ছিল যে এইসব ডিম মেরে শেখ হাসিনার বিচার ব্যাহত করা যাবে না। হ্যাঁ, বিচার তাকে বিচার হবেই, ডিম টিম মেরে ইয়ে করা হবে না সেটা। আর স্লোগান দিচ্ছিল যে মুজিববাদ মুর্দাবাদ। তো এদের তো আসলে আমরা সবাই চিনি এরা কারা। এরা তো মানে এনসিপি একটা জাস্ট একটা ভেগ ধরেছে। এনসিপি বলতে তো আসলে কিছু নাই। এরা আমরা জানি যে এটা জঙ্গিদের আসলে মানে এরা আসলে জঙ্গি সংগঠন এবং তারা সবাই আসলে তাই। তো এরা ওনারা গুলির মুখে বুক পেতে দিয়েছিলেন। যদি দেশপ্রেমের জন্য হতো তাহলে ১ বছর কেন ২০ বছর পরেও মানুষ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করত, তাই না? মাত্র ১০ মাস ১১ মাস বা ৫-৬ মাস পরেও তারা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় যেয়ে স্বস্তিতে থাকতে পারছেন না। তাদেরকে যেখানেই পাওয়া হচ্ছে, যেখানে পাওয়া হচ্ছে তাকে কিন্তু জনগণ ধাওয়া দিচ্ছে। তার মানে কি? তাদের প্রতি যে ঘৃণা, তারা যে একটা মিথ্যে ভুল বুঝিয়ে এই জুলাই আগস্ট তৈরি করে, এই ৫ই আগস্ট তৈরি করে বাংলাদেশটাকে বিক্রি করার পায়তারা চলছে, এটা কিন্তু দেশের মানুষ, দেশের যে যেখানে আছেন তারা খুব ভালো করে জানেন। দেশের ভিতরে যারা অবস্থান করছেন তারা এখনো আসলে ভয় কিছুটা সিঁধিয়ে আছে আমি বলবো। তারা প্রকাশ্যে আসতে পারছেন না ওভাবে। কিন্তু আমি যেটা বলছি যে এই যে আপনি পিঠে মানে দেয়ালে কিন্তু পিঠ থেকে গিয়েছে। এরপর আপনি যাবেন কোথায়? আপনাকে অবশ্যই সামনের দিকে আসতে হবে এবং আপনারা চুপ করে থেকে কি আসলে কিছু করতে পারছেন? চুপ করে থেকে কি আপনি বাঁচতে পারছেন? বাঁচতে কিন্তু পারছেন না। কাজেই এটা মানে সেই সাহসটাকে সামনে নিয়ে এবং সব ভয়কে পিছনে ঠেলে প্রবাসী বাংলাদেশিরা যা করছে, আপনাকে এইভাবেই ঝিঁটিয়ে কিন্তু এদেরকে বিদায় করতে হবে যদি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখতে চান। আর যদি মনে করেন যে অসুবিধা কি? আমি তো খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি একটা দেশ যদি দখল করেই ফেলে আমার সমস্যা কি? আমার এলাকাটাও দখল করছে না। অন্যান্য জেলার মানুষদের বলছি যে সেটা যদি মনে করেন আপনারা প্লিজ একটু আফগানিস্তানের দিকে তাকান। এভাবেই কিন্তু শুরুটা হয়েছিল। শুরু কিন্তু এভাবেই হয়েছিল। আপনি কি সে আফগানিস্তানের পরিণতি বরণ করতে চান? এই যে এবং ইউনুসকেও আমার কেন যেন মনে হয় যে আমি কান্ট্রিটার নাম বলতে চাই না। যে যারা তৈরি করেছে তারা সাদ্দামকেও তৈরি করেছিল। তারা কিন্তু আফগানিস্তানকেও তৈরি করেছিল, তাই না? তারপরে কি করেছে? তাকে কি প্রোটেকশন দিয়েছে শেষ পর্যন্ত? পরে দেখেছি যে তো যাই হোক এরকম পরিণতি বাংলাদেশের না হোক এবং দেশের সমস্ত মানুষ সচেতন হোক এবং তারা সাহস সঞ্চয় করুক আরো। রুমা, আমরা একটু খোঁজ নিচ্ছিলাম আসলে এই বিএনপির মহাসচিব, তারপরে জামাতের নায়েবে আমির, তারপরে এনসিপির দুজন, এরা কেন এসেছেন আমরা একটু খোঁজ নিচ্ছিলাম। খোঁজ নিতে গিয়ে বেশ ভয়ের কিছু তথ্য আমরা জি পেয়েছি। যেটা শেখ হাসিনা একটা কথা বলতেন না, শেখ হাসিনা কথা বলতেন যে বাংলাদেশের কেউ একজন ঘাঁটি করতে চায়, হুম 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 এই কথাটা বলতেন। গুরুত্ব দেওয়া হতো না সেটা, মনে করা হতো শেখ হাসিনা মনে ক্ষমতা থাকার জন্য এরকম জুজুর ভয় দেখাচ্ছেন। সেটা প্র্যাকটিক্যালি কিন্তু বাংলাদেশের যা যা দরকার সেটা করে ফেলা হচ্ছে গত ১ বছরে। এটা এগিয়ে যাচ্ছে শুধুই। খলিলুর রহমান বলে একজন মার্কিন নাগরিক, যিনি বাংলাদেশের এখন নিরাপত্তা উপদেষ্টা সরকারে, তিনি আমেরিকার পক্ষ নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, মিটিং গুলো চালিয়ে যাচ্ছেন। আমাদের পরিবেশবিদ উপদেষ্টা রিজওয়ানা ১ বছর ধরে বাংলাদেশের মানুষকে সেন্ট মার্টিনে যেতে দেন না। সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া এটা রিপোর্ট করছে না। কি অবস্থা, সেন্ট মার্টিনের লোকজনের আয় রোজগার সব বন্ধ। সেন্ট মার্টিন কেউ কবে আর যেতে পারবে কিনা এটা কেউ জানে না সেটা। এবং কয়েকদিন আগে বাংলাদেশে যে মার্কিন সামরিক উপস্থিতির ছবি যেগুলো আমরা দেখেছি, তার এমন কিছু আহ বাহন নিয়ে এসেছে, দিয়ে গেছে বাংলাদেশকে, এবং তারা কিন্তু যাবে না, তারা থাকবে সেটা। এবং এই ইউনুস যে কাজগুলা শুরু করেছেন, যে শর্তে ইনি ইনি এসেছেন, তার কাজগুলো কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার জন্যই কিন্তু এই লিডারদের এই লিডারদের কিন্তু মার্কিন ওরিয়েন্টেশনের জন্য আনা হয়েছে, যে মিটিংটা আজকে থেকে শুরু হয়ে গেছে। এরকম তথ্য আমরাও মানে শুনেছি এবং দায়িত্বশীল সূত্র থেকেই শুনেছি। এমন না যে ভাষা ভাষা এরকম কিছু।
সো আসলে খুবই ভয় এবং আতঙ্কের। আমরা কি বুঝতে পারছি না যে আসলে আমরা দেশটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি, কি করছি? মানে একবার ক্ষমতায় আসবার জন্য, ক্ষমতা দখল করবার জন্য আপনার দেশে যদি না থাকে এবং তারপরে এই দেশের সঙ্গে বিট্রে যারা করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে আমরা অন্যান্য দেশের দিকে তাকাই। শেষ পর্যন্ত কিন্তু টিকতে পারেনি। শেষ পর্যন্ত কোথাও কি সাকসেস হয়েছে, টিকতে পেরেছে এই ষড়যন্ত্রকারীরা পৃথিবীর কোথাও? দেশটা কিন্তু আবার বাংলাদেশ, অন্য দেশে, অন্য যে কোনো দেশের হ্যাঁ, চাইতে হ্যাঁ, এবং বাংলাদেশ যাদের হাতে একদম কৃষক শ্রমিক পর্যন্ত জীবনে যে হয়তোবা যে ছাত্র, যে জনতা হাতে একটা ছুরি কখনো ধরেনি, ছুরি দেখলে ভয় পেত, সেও কিন্তু অস্ত্র নিয়ে দেশ স্বাধীন করে ফেলেছে ৭১-এ। এবং যে এই যে বর্গী আলো দেশে যে কথা, যে টার্ম আছে বাংলাদেশে, সে বর্গীর পাল্লায় পড়েছে। বর্গীটা হচ্ছে, বর্গীদের লিডার হচ্ছে নোবেল বিজয়ী ইউনুস। তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তার একটা ইমেজ তৈরি করা হয়েছিল, তাকে দিয়ে বাংলাদেশটা ভিন্ন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং বাংলাদেশটা মানুষ জানতে শুরু করেছে, কিন্তু এটা জানতে শুরু করেছে। এবং বাংলাদেশের মানুষকে কেউ যদি অত সহজ সরল মনে করে এটা মেনে নিল, ইয়ে করার, সেটা হবে না কিন্তু। বুঝি না, ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দেয়। আপনি পৃথিবীর কোথায় এরকম দেখেছেন? এটাই হচ্ছে বাংলাদেশী, এটাই হচ্ছে বাঙালি। এবং মানে এই যে ছেলেটা গ্রেফতার হয়েছে মিজান, তার একটা লাইভ দেখছিলাম। সে বলছিল যে আমি যখন মানে ওদেরকে দেখলাম, আমার তখন গত ১ বছরের বাংলাদেশের কথা মনে হয়েছে। আমার তখন হাজার, হাজার পুলিশের লাশের দৃশ্য তার চোখে ভেসে উঠেছে। তার আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই হত্যার সেই দৃশ্য চোখে ভেসেছে। তার আমাদের আম সনাতন ধর্মের যারা আছেন, তাদের প্রতি যে নিপীড়ন, নির্যাতন, সেই দৃশ্য তার চোখে ভেসে উঠেছে। যার ফলে মানে বলে যে এর বিনিময়ে যদি আমার জেল জরিমানা যা ইচ্ছে হয় হোক, আমি এগুলো কেয়ার করি না। এবং এরকম কেয়ার করি না এই সংখ্যা কিন্তু ১ জন ২ জন না। এই সংখ্যা শত, শত। আপনি কয়জনকে ধরবেন? আপনি কয়জনকে মারবেন? আপনি কয়জনকে কি করবেন? তাই না? আমার দেশ যখন বেহাত হয়ে যাচ্ছে, তখন আমার আর থাকবেটা কি? তখন আমি বেঁচে থেকেই বা কি করব বলেন? আমি কোথায় থাকবো? আমার দেশ যদি না থাকে আমি কোথায় যাব? আমাদের খুব প্রিয় একজন মানুষ, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি দেখছেন অনুষ্ঠানটা এবং তিনি লিখেছেন, সেন্ট মার্টিন শুধু নয়, এখন তৈরি করা ডিপ ডিপ সিপোর্ট মাতারবাড়ি মহেশখালীও দিয়ে দেওয়া হয়েছে। না, একটা জিনিস দেখেন যে আমরা কি রোহিঙ্গাদের পরিণতি বরণ করতে চাই? রোহিঙ্গাদের জীবনযাত্রা কি বাংলাদেশীরা দেখছে না? তারা কি অবস্থায় আছে? স্বাভাবিকভাবেই। আপনি যতই তাদেরকে এখানে খাওয়ান, পড়ান, আমি তো নিজে কিন্তু দেখেছি। আমি ৩ দিন ভাসানচরে, ৩ দিন বা ৪ দিন ভাসানচরে ছিলাম। অফিসিয়াল দায়িত্বেই। সো আমি তাদের জীবনযাত্রা, তারা কিভাবে চলছে, তাদের সঙ্গে একদম কাছ থেকে দেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলেছি। ৪ দিন আমি রোহিঙ্গাদের সঙ্গেই ছিলাম। তো তারা সবাই ফিরে যেতে চায়। কেন ফিরে যেতে চায়? ভাসানচরে কিন্তু খুব ভালোভাবে তাদেরকে রাখা হয়েছিল। মানে বাড়িঘর ছিল। তারপর আপনি নিজের ভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে আরেকটা দেশে এবং একটা ক্যাম্পের ভেতরে আপনার কতদিন সে জীবন ভাল লাগবে? তো বাংলাদেশীরা কি রোহিঙ্গাদের দেখে শিক্ষা নিচ্ছে না? আপনি কি সেই পরিণতি বরণ করতে চান? রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। আমাদেরকে কে আশ্রয় দিবে? বাংলাদেশী আমাদের কে আশ্রয় দিবে? কি কারণে দেবে? কয়জনকে দিবে? আমরা সংখ্যা কত আপনি চিন্তা করেন। আপনি দেশের ভিতরে কিভাবে থাকবেন? দেশে তো যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একদম মানে হাতে ধরে তৈরি করা হচ্ছে এবং কারা তৈরি করছে? তার মধ্যে বিএনপিও যুক্ত। বিএনপি কেন ওই ফাঁদে পা দিয়েছে? মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে কি প্রয়োজন ছিল? ক্ষমতা, শুধু ক্ষমতা। যে কারণে বিএনপির লন্ডনে গিয়ে বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হুম, একজনের সাথে বৈঠক করেছেন। হুম, যে কারণে প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। হুম, তার কাজগুলো কন্টিনিউশন, এটা যদি ব্যাহত না হয়, এই হুম, ধারাবাহিকতা, এটা ব্যাহত অনুরোধ করা না, তাদেরকে বলা হয়েছে এইভাবে যদি চান ক্ষমতায় আসতে পারবেন, তো আসতে পারবেন না। হুম, হুম। না, আপনি সেই ক্ষমতায় কতদিন কিভাবে থাকতে পারবেন? আপনি তো হবেন পুতুল সরকার, রাইট? সে পুতুল সরকারের পৃথিবীর অন্যান্য দেশে কার কি পরিণতি হয়েছিল সেটা কি বিএনপি জানে না?
সেটা কি বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছেন না? আপনি কতদিন থাকতে পারবেন এভাবে? তারপরে আপনার পরিণতিটা কি হবে? মানে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেশের মানুষ যদি বিএনপি আর জামাতকে আপনারা পাশাপাশি রাখেন, অনেকে দেখছি বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বেছে নিচ্ছেন কেন? কি কারণে? কি কারণে বিএনপি তো কম্পারেটিভলি এট লিস্ট খেলাফত কায়েমের আওয়াজ দিচ্ছে না। আপনি সেই জায়গাতে বিএনপিকে আপনি পজিটিভ সাইডে রাখবেন। যারা প্রগতিশীল অন্তত তারা। তো সেই জায়গা থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি থেকে? কেন নিয়েছে? তো তারপরে যদি আবার এই কাজ করে তখন তাদের কি হবে? কারণটা হচ্ছে এই ১০-১১ মাস ১ বছর মানে ১৩ মাসে যত যা কিছু ঘটেছে, যত লুটপাট, যত বেদখল, যত যে মিথ্যা মামলা, যত হয়রানি সব কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠন করেছে। তাতেই কিন্তু দেশের মানুষ তার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার ফলে ডাকসুতে এবং জাকসুতে তাদের একদম ভরাডুবি হয়েছে। এখান থেকেই তো শিক্ষা নেওয়া উচিত ছিল। তারপরে এখন তারা যেটা করছেন, দেশ বিক্রির পায়তারা। তো এটা শুধুমাত্র আমরা না। মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোও তো আছেন। আশেপাশে অনেক কান্ট্রি আছেন। কারণ এরকম যদি ঘটনা ঘটে সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্ষতিকর তা কিন্তু না। আপনার দেশের সার্বভৌমত্ব যখন আপনি বিলিয়ে দিবেন, সেটা যখন অন্য কোনো কান্ট্রিতে যাবে এবং তাদের কি উদ্দেশ্য তারা সেখানে ঘাঁটি গাড়ছে, সেটা কি প্রতিবেশীরা বুঝতে পারছেন না? সো দেশটাকে আপনি কি একটা যুদ্ধাবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন না? সবার আগে তো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। রুমা প্রফেসর ইউনূসের একটা বক্তৃতা আপনি মনে করতে পারেন, প্রায় বলেন সেটা, সমুদ্র হবে আমাদের মহাসড়ক, হ্যাঁ, সমুদ্রের মাধ্যমে আমরা সবকিছু করব, নতুন একটা হাব তৈরি করা হবে। এবং এই কথা বলে ভারতকেও ভয় দেখান প্রায়, এবং সবচেয়ে সহজ ভাবে তারা যেগুলো করে ফেলবে ভাবছে, বাংলাদেশ যে কোন দেশ, বাংলাদেশের পাকিস্তান তো জানে বাংলাদেশটা কোন দেশ, আমেরিকানরা জানে 71 বাংলাদেশটা কোন দেশ। আপনার খুব প্রিয়, আপনার পরিচিত জানে আপনার, উনি কিন্তু আপনার খুব পছন্দ করেন, লিখেছেন, রুমাবাকে শুভেচ্ছা, সৈকত হাসান, বাঙালি আজ আত্মবিস্মৃত জাতি, ভুলে যায় আবার অতি সহজে খেপে যায়। আমি শঙ্কিত, হঠাৎ করে দেখবেন ইউনূসের এমন পরিণতি হবে যেটি গাদ্দাফি বা সাদ্দামকেও ছাড়িয়ে যাবে। বাংলাদেশ কখনো কোনো অত্যাচারীকে মেনে নেয় নাই। বাড়ি ভাই, মানে ইউনূস হচ্ছে সর্বকালের বাংলাদেশের যে ইতিহাস তার সর্বকালের সর্বনিকৃষ্ট যে কয়জন রাজাকার তার পাশে কিন্তু ইউনূসের জায়গা হবে। এবং আপনি যেটা আমি তো সেটাই বলছিলাম যে যে কান্ট্রির ফাঁদে পা দিয়েছে তারা শেষ পর্যন্ত তাদেরকে কি পরিণতি করবে সেটাও তারা দেখতে পাবে। তো এটা বিএনপি শিক্ষা নিল না, এটা দুঃখজনক। কারণ আমরা একজন শুধুমাত্র আওয়ামী লীগে বাংলাদেশে থাকবে তাহলে কিন্তু আমাদের ভেতরে স্বেচ্ছাচারিতা চলে আসবে। আমরা কিন্তু সবসময়, আমি সমস্ত টকশো গুলোতে বলতাম যে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, যারাও দেশকে ভালোবাসুক, যারা আসলে ৭১-এর চেতনাকে বিশ্বাস করুক, যাতে হ্যাঁ কখনো আমার ভালো কাজ হলে আমার দল ক্ষমতায় আসবে, কখনো আমার কাজকে পছন্দ না হলে তারা ক্ষমতায় আসবে, মিলেমিশে থাকুক কিন্তু দেশটাকে ভালোবাসুক। মানে বিরোধী পক্ষ সরকার পক্ষে বাংলাদেশে যেই থাকুক সেই যেন অ্যাটলিস্ট দেশপ্রেমিক হয়, বাংলাদেশকে ভালোবাসে। হ্যাঁ, আমাদের নীতি আদর্শ ভিন্ন কারণে আমরা ভিন্ন দলের সমর্থক, ভিন্ন দলের কে বিলং করি। তো সেই জায়গাটাকে বিএনপি আসলে সেই জায়গাটা হারিয়েছে এবং হারাচ্ছে আসলে একদম কমপ্লিটলি। আমরা এতদিন জামাতকে যে চোখে দেখতাম, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকেও সেই চোখে দেখবার সময় এসেছে। এবং বিএনপিতে যারা এখন পর্যন্ত প্রগতিশীল আছেন, দেশপ্রেমিক আছেন, তারা এই সময় তাদের কিন্তু একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। একটা হচ্ছে তাদের দলকে সঠিক পথে আনা যদি না আনতে পারেন তাহলে দল থেকে পদত্যাগ করা। দল থেকে পদত্যাগ করে দেশের জন্য মানে এই আন্দোলনে নিজেদেরকে শরিক করা এবং সবাই তাদেরকে স্বাগত জানাবে। যেকোনো দেশপ্রেমিক তাদেরকে স্বাগত জানাবে। উজ্জ্বল বিশ্বাস নামে একজন লিখেছেন, উইথ দ্য সাপোর্ট অফ ইউএস ডিপ স্টেট, ইউনূস ইজ সিজিং and the national power of Bangladesh and creating a branding ground for Islamic militancy, which is dangerous for
the world peace. He is allocating 7 billion for side meeting with Mr. Trump at the ongoing US session. না, সবাই বুঝতে পারছে সেটাই একদম, কিন্তু বুঝতে পারছি। এবং এই জাতিসংঘের প্রোগ্রামটা, বাংলাদেশে এমনি জাতিসংঘ প্রোগ্রামটা আসলে একটা বিদেশ সফরের সুযোগ আর কি। আমার আসলে আমার তো দেখার সুযোগ হয়েছে, আমার কাছেও মানে আমি বলি আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা এখানে কি করছি, মানে সবাই আসি কেন অনেক বেশি, এটা দেশের টাকা অপচয়। আমরা অতীতেও আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের সময়ও যারা এসেছেন আসলে ওইটাই বলছেন যে সবার আসার খুব বেশি প্রয়োজন ছিল না। তো নিশ্চয়ই অতীত থেকে শিক্ষা নেওয়া হবে ভবিষ্যতে, যে এটাকে আর একটা। আর এখন যারা আসছেন তারা আসলে বিদেশ সফরে আসেননি, আপনি যেটা বলছিলেন, এখন যারা আসছেন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন, বিদেশ সফরও না। এবং দুজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে সাথে নিয়ে আসা হয়েছে কিন্তু এই এই প্যাক্ট গুলা, যেগুলা করতে হবে ভবিষ্যতের জন্য। আইন উপদেষ্টা এসছেন, আর আদিলুর রহমান শুভ্র গণপূর্ত উপদেষ্টা, কিন্তু এই সরকারের নেপথ্যের খুব গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু তিনিও কিন্তু এসছেন কিন্তু। এবং এই আদিলুর রহমানদেরকে আমরা চিনি। এবং এই যে জারা তাসলিমের সম্পর্কে হয়তো অনেকে জানেন না, এটা মানে যতটুকুন জানি আর বাকিটা আসলে আমি চিন্তা করার রসদ দিচ্ছি। নানা রাজাকার হবিগঞ্জের শান্তি কমিটির হয়তো চেয়ারম্যান ছিলেন, যতটুকুন আমি পেয়েছি অনলাইনের মাধ্যমে ইনবক্সে। কিন্তু ও কিন্তু দেশের বাইরে ছিল, রাইট? এবং তাকে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনো রকম কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি, দেখিনি আর কি, প্রকাশ্যে দেখিনি। তো সে এসে একদম আপনার নাগরিক পার্টির নেতৃস্থানীয় পর্যায়ে চলে গেল, যেখানে আপনার উমামারা দলে থাকতেই পারল না। তো কি কারণে যারাকে যে গানা হয়েছে, তার মানে কি যারাকে আমরা আসলে যেভাবে দেখছি সাদা চোখে, সে কিন্তু তার না। এই যে ষড়যন্ত্র, এটার ভিতরে সে একটা অনেক বড় রোল নিশ্চয়ই প্লে করেছে। এবং তাকে আমরা বিভিন্ন দেশে, আমরা নেপালে তাকে দেখেছি, তাই না? বিভিন্ন দেশে সে কিন্তু যাচ্ছে, দেশের বাইরে যারা তাদের সাথে। সো এটাকে একে আর একটু অবজার্ভ করা উচিত, এর অতীত বর্তমান হিস্ট্রি। মানে একে সাধারণ ছাত্রী, এবং সে কি করেছে, সে এর আগে একটা মানে না সেজে গুজে একটা বিয়ে করেছে, সেই বিয়েটাকে ভাইরাল করা হয়েছে। তার মানে কি তাকে এই যে প্রথম দেখলেন যে সবার সামনে নিয়ে আসা হলো, হ্যাঁ, বুস্ট টুস্ট করে তার বিয়ের ভিডিও, সে একদম সাধারণ, তাকে কেউ চেনে না। তারপর আমরা কি দেখছি, সে হেলথ ইস্যু নিয়ে রিল বানায়, হেলথ ইস্যু নিয়ে রিল বানায় এবং খুব সুন্দর সাধারণ কথায় সাধারণ মানুষকে বুঝিয়ে দেয় যেগুলোতে আমাদের আসলে ইন্টারেস্ট আছে। এই মেয়েটাকে কিন্তু তৈরি করা হয়েছে ইউনুসের মতন, এটা মাথায় রাখবেন। এই যারা কিন্তু এই অনেকে তাকে আপা ডাকছে, আসলে সে আপা না, সে আসলে শত্রু, ভয়ঙ্কর শত্রু। সে কিন্তু আরেকজন ইউনুস, সে একজন ছোট ইউনুস। ইউনুসকে যেমন তৈরি করা হয়েছে, যারাকেও তেমনি তৈরি করা হয়েছে। এবং যারার তো রক্ত কথা বলছে, তার রক্তের ভেতরেই আপনার দেশ বিরোধীর বীজ, তার রক্তের ভেতরেই কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বীজ লুকানো আছে, কাজে তার দ্বারা এটা খুব সম্ভব। না হলে সে কিন্তু এসেই হুট করে বাইরে থেকে একজন আসবেন আর এনসিপি নেতৃবৃন্দ বা এটা মেনে নিলেন কেন? তাদের সঙ্গে আন্দোলনে যে যুক্ত ছিল না, তাকে তাদের নেতা হিসেবে মেনে নিবেন কেন? কারণ আন্দোলনটাই তো প্রথম স্বীকারোক্তি রাজাকারের নাতিপুতি। শুধু রাজাকারের নাতিপুতি হইলে কিন্তু তাকে আপনি, রাজাকারের নাতিপুতি আরো অনেকেই আছে, আপনি একদম দলের নেতৃস্থানীয় পর্যায়ে বসিয়ে ফেলবেন আর সবাই তা মেনে নিবে, এটা হয় নাকি? আমরা তো দেখতেই পাচ্ছি যে নিজেরা নিজেদের মধ্যেও কত ফাইট করছে, তাই না? এটা স্বাভাবিক, এটা হবে। এরা এরা সবাই কখনো কেউ রাজনীতি করেনি 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকার লোভে কিন্তু সবাই জড়ো হয়েছে। কিন্তু এই যারা, সে 2 টাকা 4 টাকার লোভে কিন্তু এখানে জড়ো হয়নি। সে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেই এই মানে খুদেদের, ছোটদের ইউনুস, এবং তাকেই তৈরি করা হচ্ছে প্রথম থেকেই। এবং সে অনেক বড় প্লেয়ার আসলে, সে বাংলাদেশের মানুষের আপা নয়।
এর জন্য সব গুরুত্বপূর্ণ মিটিং গুলাতে কিন্তু যারা থাকে এই এই টিমটাতে প্রথমে যারা ছিল না সেই যারাকে নেওয়া হয়েছে এই টিমটাতে দেখানো হয়েছে বিএনপির 2 জন আছে, এনসিপির 2 জন, জামাতের 2 জন, হ্যাঁ এবং বিএনপিও এনসিপির সমান, মানে বিএনপিও এনসিপিও যা বিএনপিও তা, মানে এনসিপিরও যে সম্মান বিএনপিরও সেই সম্মান। সবচেয়ে বিপজ্জনকটা হচ্ছে বাংলাদেশটা প্র্যাকটিক্যালি আচ্ছা, আপনি আরেকটা দেখেছেন কিনা, বিক্রি হয়ে গেছে। ভাইরাল হয়নি, সেটা হচ্ছে যে ইউনূসের গাড়ির সামনে শুয়ে পড়েছিল কিন্তু কয়েকজন প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশী, আপনারা কি খেয়াল করেছেন কিনা? এবং পুলিশ এসে তাকে তোলার চেষ্টা করা হচ্ছে, এই ভিডিও কিন্তু আমরা দেখলাম যে ইউনূসের গাড়ি বহরে। এটা মানে সবার জানা উচিত যে আসলে তার মানে কি নিজের জীবনকে তুচ্ছ করে যে আমার বুকের উপর দিয়ে তুমি গাড়ি চালিয়ে চলে যাও, আমি সেটা পরোয়া করি না। মানে ইউনূসের প্রতি, ইউনূস গংদের প্রতি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলাদেশী আছেন, যত বাঙালি আছেন বা নন বাঙালি আছেন, সবারই ভীষণ রকমের ঘৃণা। তো এইটা 2 তারিখ পর্যন্ত ইউনূসরা দেখবে। তাতে কার জেল হচ্ছে, কার জরিমানা হচ্ছে, এগুলো মনে হচ্ছে না যে বাংলাদেশিরা খুব বেশি পরোয়া করছে। এবং লন্ডনের পরে আমরা খুব অন্যভাবে দেখছি যেটা সারা আমেরিকাতে সবগুলো স্টেট থেকে এত লোকজন কিন্তু নিউ ইয়র্কে এসেছেন তারা, এবং সবাই কিন্তু যার যার গাটের পয়সা খরচ করে আসেন, কাজ থেকে ছুটি নিয়ে আসেন। শুধু তাই না, একটা স্টেট থেকে, দূরের স্টেট থেকে আপনার নিউ ইয়র্কে আসতে $400-500 লাগছে ভাড়া, এসে হোটেলে থাকছে, নিজের কাজ থেকে ছুটি নিচ্ছে, কাজে যাচ্ছে না, সবকিছু মেলায় কিন্তু আপনি যদি আর্থিক দিকটাও দেখেন, শুধুমাত্র কিসের জন্য? একটু ঘৃণা জানানোর জন্য। যে দেখা হলে যদি দেখতে পায় কোনো এক নজর, চোখের সামনে যদি কেউ পড়ে, এরকম হয়তো একটা ভুয়া এরকম একটা হয়তো বা নিজের ক্ষোভ মেটানোর জন্য একটা কথা হয়তো বলবেন, এর বেশি কিন্তু কিছু না। কেউ কিন্তু আইন হাতে তুলে নেবেন না। এবং এই ইউনূস তো আমেরিকাতে প্রচুর আসেন, এবার এসে দেখলেন তার সেই আমেরিকাটা সেই চেনা আমেরিকা না, তার অন্য একটা আমেরিকা এটা। এত লোক যে তাকে ঘৃণা করে, এইবার উনি নিজে এটা দেখছেন সেটা। সেটাই। এবং তার খুব গুণমুগ্ধ একজন ফেসবুকে লিখেছেন, ঠিক দেখবেন এইভাবে ইউনূস সবাইকে ফেলে একা একা চলে যাবে। এটাও কিন্তু আমি বলেছি একাধিকবার টক শোতে, যে যখন দেখবে যে পরিস্থিতি খারাপ, বেগতিক, কুলাতে পারছে না, সে কিন্তু এই কারো দিকে তাকাবে না, যারাদের দিকেও তাকাবে না। হ্যাঁ, যারা হয়তো উদ্ধার হবে, কারণ যারা একজন খুদে ইউনূস, বাকিরা যারা আছে যে সার্জিস, হাসনাত, মানে এদের যে কি করুণ পরিণতি হবে, আমার ধারণা তারাও সেটা বুঝতে পারছে। এবং বুঝতে যদি পারে, পেরেও কিন্তু তারা থেমে যাচ্ছে না। পেরেও কিন্তু এখনো যদি তারা ক্ষমা চেয়ে তারা দেশের পক্ষে দাঁড়িয়ে যেতেন, তাহলে কিন্তু তার করুণ পরিণতি মানে ভোগ করতে হবে না, বরণ করতে হবে না, হয়তোবা। তো মানে ওই বুদ্ধি সবার নাই। ওই যে আমরা একটা স্টাডি দেখছি যে বাংলাদেশের মানুষের আইকিউর অবস্থা তো আমাদের খুবই খারাপ, গড় আইকিউ। মানে সারা পৃথিবীতে যদি আপনি মানুষের গড় আয়ু হচ্ছে 100, আমরা তার অনেক নিচে। তো সেই জায়গা থেকে বোধ বুদ্ধি কম, কিন্তু এত করে আমরা বলছি, সেটাও যদি কানে না তোলে তাহলে আর কি করা যাবে? আমরা দেশটা হারাতে চাই না, সেই কারণেই তো আমাদের এতটা কথা বলা, তাই না? মানে একটা কথা আমি বলি, খুব সেলফিশের মতো শোনাচ্ছে, যে বাট এটাই সত্যি, যে যেমন ধরেন আমি কিন্তু দেশে নেই, এরকম অনেকেই নাই। সো আমার ওই অর্থে কিন্তু মানে কিছু হবে না, আমি তো ফিজিক্যালি সেফ থাকবো, কিন্তু আমার বুকটা অ্যাকচুয়ালি দুমড়ে মুচড়ে যাবে। আমার দেশে যদি এতটুকুন ক্ষতি হয়, যেটা হচ্ছে গত 11 বছর ধরে, আমি কিন্তু মার খাইনি, আমাকে কেউ মারতে পারেনি, তাই না? কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি তো জেলে যাইনি, আমার তো চুলের মুঠি ধরে কেউ টান দেয়নি, কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এবং যখন দেশটা আক্রান্ত হবে, এই যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, তার থেকে দেশ তো আরো বেশি প্রিয়, তাই না? সবার উপরে দেশ। দেশের জন্যই তো রাজনীতি করি, দেশের জন্যই তো রাজনীতি করতে চাই, দেশের জন্যই তো এই সংগঠনে যুক্ত হচ্ছি বা সমর্থন করছি, তাই না? দেশের স্বার্থে, অন্য কোনো স্বার্থে কিন্তু না। তো তখন দেশ আক্রান্ত হলে তখন কি হবে?
এই কারণে কিন্তু যে আমি আপনি রাত নাই দিন নাই, আপনার আমি জানি না এখন কয়টা বাজে, সবাই কথা বলে যাচ্ছি, আমাদের কিন্তু খুব পয়সা দিচ্ছে না, এটার জন্য কিন্তু আমার কোন রকম কোনো প্রমোশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তারপরে কেন করছি? দেশটা রক্ষা করার জন্য করছি। একটা দেশের মানে বাংলাদেশের মানুষের হাতে ফিরে আসুক, বাংলাদেশিরা পরিচালনা করুক, শুধু এইটাই চাওয়া। আমার মনে হয় রুমা, এই যে যে লোকগুলা সবগুলো অঙ্গরাজ্য থেকে আমেরিকাতে নিউ ইয়র্কে এসছেন, সারা পৃথিবীর বাঙালিরা নিউ ইয়র্কের দিকে তাকিয়ে আছেন, সবাই কিন্তু দেশটাকে ভালোবাসেন, তার দেশের কোনো ক্ষতি হোক কেউ চান না কিন্তু। না সেটাই তো, যারা ওখানে গিয়েছেন উপস্থিত তারা তো সবাই কিন্তু আমেরিকান নাগরিক। তো তারা কেন গিয়েছেন? তাদের তো দেশে কোনো কিচ্ছু নাই, তারপরে গিয়েছেন দেখেন, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে শুধুমাত্র দেশের ওই যে মনটা তো কাঁদে, মনটা তো পড়ে আছে, মনটা তো বিদেশে থাকলেও আমি দেখেছি যে, আমি আপনাদেরকে বলি যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে না আসলে বুঝতাম না যে দেশকে তারা কতটা ভালোবাসে, মানে প্রবাসীরা বাংলাদেশকে কতটা ভালোবাসে। এই যে নিজে কষ্ট করে থেকে আমরা দেখি যে টাকা পাঠায় বাড়িতে, ও আপনার যেমন যাদের বাড়িতে আত্মীয় স্বজন নাই তারা একটা সংগঠনে টাকা পাঠায়, তারা ওই যে স্কুলে পড়ে এসেছে সেই স্কুলে টাকা পাঠায়, সেই স্কুলের ছেলে মেয়েদের জন্য টাকা পাঠায়। কেন? কি স্বার্থ তার সেখানে? সবাই তো দেশে যে রাজনীতি করবে না, সবাই দেশে যে এমপি মন্ত্রী হবো না, তারপরে কেন করে? ওই যে ভালোবাসাটা ধরে রেখেছে এখন পর্যন্ত। এবং ইউনূস দেশের জন্য কিছু করেছে এরকম কোন উদাহরণ কেউ কোনোদিন দিতে পারবেন? একটা উদাহরণ যে দেশের জন্য একটা ভালো কাজ সে করেছে? ক্ষমতা দখল কোনো প্রমাণ নাই। ইউনূস দেশের জন্য বাড়ি ভাই, আরেকটা বিষয় বাড়ি ভাই, ইউনূস নিজে জানে যে সে আসলে কয়দিন টিকতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কারণেই ক্ষমতা দখল করার সাথে সাথেই তার এই যে 655 নাকি 50 কোটি টাকা যে মওকুফ করলো, এই টাকাটা কারা পেত বলেন তো? এই টাকাটা যে উনি দিলেন না, এটা ট্যাক্স। উনি যে ট্যাক্স থেকে নিজেকে আসলে মুক্ত করলেন, ট্যাক্স দিলেন না, ট্যাক্সটায় দেশের মানুষের উন্নতি হতো, দেশের রাস্তাঘাট হতো, কলকারখানা হতো, হাসপাতাল হতো, স্কুল হতো, মসজিদ হতো, মাদ্রাসা হতো, বিশ্ববিদ্যালয় হতো, তাই না? দেশের মানুষের জীবনমান একটু হলেও উন্নত হতো। সেটাও কিন্তু দেখেন, সেই মানে যেটা সাধারণ মানুষ দেশ তার কাছ থেকে পায় সেটাও কিন্তু সে সবার আগে মওকুফ করেছেন। সে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেটাও তার বিজনেস। তার যে 50টা বিজনেস আছে এর আগে, সেগুলো সবই দেখাচ্ছে যে সেগুলোতে সেই মানে অলাভজনক সব, এবং সেগুলো সব আসলে লস হচ্ছে, লস প্রজেক্ট। তারপরে সে মানব সম্পদ পাচার করার সেই লাইসেন্সও সে নিয়েছে, সে মানি মেকিং লাইসেন্স নিয়েছে, মানে সে যা যা কিছু নেওয়ার এত দ্রুততম সময় কেন নিয়েছে জানেন? কারণ সে জানে তাকে কবে বের হয়ে আসতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো মুহূর্তে। তো সে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে বসে আছে। বাকি আপনারা যারা আছেন, আপনারা কি প্রস্তুত? রুমা, রাজু আলাউদ্দিনের একটা বিখ্যাত কবিতার লাইন, আমি যত দূরে যাই তত বড় হয় আমার জন্মভূমি। এভাবে কিন্তু সারা পৃথিবীতে বাঙালিরা ছড়িয়ে গেছে, বাংলাদেশিরা ছড়িয়ে গেছে, সবাই দেশটাকে ভালোবাসে, সবাই দেশটা নিয়ে চিন্তিত। এবং নিউ ইয়র্কে এই জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে যে স্বরূপটা প্রকাশিত হচ্ছে বাংলাদেশের অসহায়ত্ব, এটা মার্কিন স্বার্থের কাছে বাংলাদেশটা বিক্রি হয়ে গেছে। সেই বিষয়টা আমরা আরো কয়েকদিন দেখবো মানুষের প্রতিক্রিয়ায়, প্রতিবাদে। আমি একটু এখানে কথা বলতে চাই, প্রবাসী বাংলাদেশে যারা আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যারা আছেন, তারা আসলে সংশ্লিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট যারা আছেন সবাই আপনারা মেইল করুন, মেইল করে বাংলাদেশের মানুষ বিষয়টাকে যে আসলে, কারণ যারা মার্কিন নাগরিক তারা তো আমেরিকাকেও ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে, এটা অবশ্যই নিঃসন্দেহে, এবং বাংলাদেশকেও ভালোবাসে, বাংলাদেশ তাদের ফেলে আসা দেশ, সবকিছু মিলে তারা নিশ্চয়ই চায় না যে দুই দেশের ভেতরে কোনো বৈরী সম্পর্ক বা বাংলাদেশিদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির এতটুকু ক্ষুণ্ণ হোক। সেই জায়গা থেকে তারা তাদের মতো করে লেখেন, তারা তাদেরকে জানান, এবং সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ৭১-এ যেমন দেখেছি যে তাদের একটা দলের ভূমিকা ছিল সরকারের, তখন যারা ছিলেন
বাংলাদেশের বিপক্ষে, কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে টার্গেট ছিল না। ওই সময় যে আন্তর্জাতিক রাজনীতি ছিল, আপনার ভারত, রাশিয়া এই বলয়ে বাংলাদেশকে ফেলে তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন। বাংলাদেশকে টার্গেট করে কিন্তু তারা আসলে কিছু করেননি। এবং এখনো কিন্তু তাই। এখনো কিন্তু বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের ক্ষতি চান, ক্ষতি চেয়ে কিছু করছেন, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির শিকার। এটা ৭১ আমরা হয়েছি, এটা এখনো কিন্তু আমরা হয়েছি। এই জায়গাটা শুধুমাত্র বোঝাতে হবে যে আমরা যে বাংলাদেশিরা আছেন, ১৮ কোটি বাংলাদেশী আছেন, তারা আসলে কি চাইছেন, তারা কিভাবে দেখছেন। আমি নিজেও তো চাই না, যেহেতু আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি। আপনি যদি বলেন যে আপনার কি ভালোবাসা জন্মেছে? হ্যাঁ, অবশ্যই। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমি তাদের সঙ্গেই কাজ করেছি যে তাদের প্রতি আমার একটা সফট কর্নার তো তৈরি হয়েছেই। আমি যেখানে থাকছি। কাজেই সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যখন আঙ্গুল ওঠে, তখন আমারও কিন্তু একটু হলেও খারাপ লাগছে, ভালো লাগছে না। সো আমিও চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মান, তাদের প্রতি ভালোবাসা সারা পৃথিবীতে অক্ষুণ্ণ থাকুক, অটুট থাকুক। কাজেই তারা নিশ্চয়ই এমন কোন কাজ করবেন না যে যার জন্য সেই সম্মান, সেই ভালোবাসার এতটুকুন ঘাটতি হয়। অনেক ধন্যবাদ রুমা। আমাদের দেশটা ভালো থাকুক, সবাই এটাই আমরা চাই। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনছিলেন, সবাইকে কৃতজ্ঞতা। আমরা সবাইকে আপডেটটা জানাবো প্রতিদিন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বাড়ি ভাই।